দর্শক, আমরা যারা গণমাধ্যমে নানা রকমের কন্টেন্ট দেখি, খবর দেখি, আমরা সাধারণ মানুষ রাজনীতির বাঁকা পথ যারা কম বুঝি, তারা নানা ধরনের খপ্পরে পড়ে গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের কন্টেন্ট আমাদেরকে নানাভাবে প্রভাবিত করে। ভালো কন্টেন্টগুলো ভালো বার্তা দেয়, কিন্তু বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু খারাপ কন্টেন্ট, কিছু নোংরা কন্টেন্টও তো আমরা দেখি। সেইগুলো যেমন আমাদের মস্তিষ্কে অন্যভাবে কাজ করায়, তেমনি দেশের মধ্যেও এক ধরনের অস্থিতিশীলতা তৈরি করে। সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি যে সেনাবাহিনী এবং সেনাপ্রধান নিয়ে নানা ধরনের প্রোপাগান্ডা সামাজিক যোগাযোগ মাধ্যমে, ইউটিউবে, ফেসবুকে কন্টেন্টের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। সেনাপ্রধান এবং সেনাবাহিনীর নামে নানা ধরনের বাজে কথা বলা হচ্ছে, গালাগালি করা হচ্ছে, সেনাবাহিনীকে প্রতিপক্ষ বানানোর চেষ্টা করা হচ্ছে, সরকার এবং সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। এরকমটা আমরা দেখে আসছি। এরকমটা কেন হচ্ছে? যখন দেশের মধ্যে অস্থিতিশীলতা তৈরি হচ্ছে, দেশে নানা ধরনের নৈরাজ্য চলছে। আমরা যদি গত পরশুদিন থেকে যে ঘটনাটা চলছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে আন্দোলন, সেই আন্দোলনকে কেন্দ্র করে উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল কাণ্ড, এরপরেও কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেমে থাকেনি। এরপরে আমরা পুলিশকে দেখলাম আবারও একটা গণবিজ্ঞপ্তি ছাড়তে, যেখানে তারা ঘোষণা করলো যে জনস্বার্থ রক্ষার্থে প্রধান বিচারপতির বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 ও 2 এর প্রবেশ গেট, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সম্মুখে সকল প্রকার সভা সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হয়েছে। যে জায়গায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যমুনার পাশে প্রধান বিচারপতির বাসভবনের পাশে আন্দোলন করছে, সেই জায়গায় আবারও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে জনসমাবেশ। কিন্তু আমরা জানি এর আগে থেকেই, অনেক দিন আগে থেকেই আর একটা প্রজ্ঞাপনে এই সব জায়গায় সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ ছিল এবং 144 ধারা জারি ছিল। তারপরেও আমরা একটা দলকে যমুনার সামনে এসে সমাবেশ করতে দিয়েছি, মঞ্চ তৈরি করে দিয়েছি, সিটি কর্পোরেশনের পানি ছিটিয়েছি, আবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপরের লাঠিচার্জ করেছি, টিয়ার সেল ছেড়েছি, সাউন্ড গ্রেনেড ছেড়েছি, জল কামান ছেড়েছি। এই যে নানা রকমের দ্বিচারিতা চলছে, দ্বিমুখী মানে দুই ধরনের নীতি আমরা দেখতেছি, সরকারের মধ্যেই এক ধরনের অস্থিরতা তৈরি হচ্ছে। এইরকম পরিস্থিতিতে আবার সেনাপ্রধানকে, সেনাবাহিনীকে বিতর্কিত করা হচ্ছে নানা রকমের কন্টেন্টের মাধ্যমে, সেনাবাহিনীকে সরকারের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। এই পরিস্থিতি যদি চলতেই থাকে, তাহলে দেশকে স্থিতিশীল পর্যায়ে নিয়ে যাওয়া আদৌ সম্ভব হবে কি না, সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে। কেন হচ্ছে এগুলো, কোন স্বার্থে হচ্ছে, সেই আলোচনাটা করার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম সেনাবাহিনী এবং সেনাপ্রধানকে কেন টার্গেট করা হচ্ছে। আমরা দেখেছি দেশে বিদেশে, বিশেষ করে বিদেশের থেকে বিভিন্ন জন, এমনকি সাবেক সেনা কর্মকর্তাও আছেন তার মধ্যে, সেনাবাহিনী এবং সেনাপ্রধানকে কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করছেন, বলার চেষ্টা করছেন সেনা অভ্যন্তরে অনেক কিছু হচ্ছে, বিদ্রোহ হচ্ছে, সেনাবাহিনীর মধ্যে মিল নেই, সেনাপ্রধান যা করছেন সেটা ভালো করছেন না, এরকম নানা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। সেনাপ্রধান রাষ্ট্রপতির দরবারে যাচ্ছেন, তার বিরুদ্ধে সরকার অ্যাকশান নিচ্ছে, সেই অ্যাকশান ঠেকানোর জন্য যাচ্ছেন, সেনাপ্রধানকে সরকার সরিয়ে দিচ্ছে, রাষ্ট্রপতিকে সরকার সরিয়ে দিচ্ছে।
এই যে প্রোপাগান্ডাগুলো চালানো হচ্ছে, এই প্রোপাগান্ডাগুলো চালানোর মাধ্যমে সেনাপ্রধানকে বিতর্কিত করা হচ্ছে। অনেক কন্টেন্ট ক্রিয়েটর বলার চেষ্টা করছেন এই সেনাপ্রধান আওয়ামী লীগের পক্ষে কাজ করছে, শেখ হাসিনার পক্ষে কাজ করছে, ভারতের পক্ষে কাজ করছে, কিন্তু আদৌ কি সেটা সম্ভব? বাংলাদেশের মুক্তিযোদ্ধারা যেমন বাংলাদেশের সূর্য সন্তান, তেমনি মুক্তিযোদ্ধাদের পরে যাদেরকে বাংলাদেশের সবথেকে গুরুত্বপূর্ণ, যাদেরকে সবথেকে বড় সূর্য সন্তান বলা হয়, তারা কিন্তু এই সেনাবাহিনীকে এইভাবে বিতর্কিত করে লাভটা কার হচ্ছে? আমরা 5 আগস্টের পট পরিবর্তনের পরে মুক্তিযোদ্ধাদের বিতর্কিত করতে দেখেছি, মুক্তিযোদ্ধাদের আক্রমণের ঘটনা ঘটতে দেখেছি, আবার এখন সেনাবাহিনী এবং সেনাপ্রধানকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। সেনাপ্রধান যদি আওয়ামী লীগের পক্ষেই কাজ করবেন, সেনাপ্রধান যদি আওয়ামী লীগের দোসর হবেন, সেনাবাহিনী যদি আওয়ামী লীগের পক্ষেই কাজ করবে, তাহলে 5 আগস্টের যে অভ্যুত্থান, 5 আগস্টের ছাত্র জনতার যে বিজয়, সেই বিজয় এত সহজে অর্জিত হলো কিভাবে? সেনাবাহিনীর প্রত্যক্ষ পরোক্ষের সহযোগিতাতেই তো হলো। আমরা 3 তারিখ থেকেই তো জানতাম যে সেনাবাহিনীর মধ্যে সিদ্ধান্ত হয়েছে ছাত্র জনতার ওপরে তারা গুলি চালাবেন না, তারা কোনো ধরনের কোনো বেআইনি পদক্ষেপ নেবেন না। সেই কারণেই তো আন্দোলনটা আরও বেশি বেগবান হলো এবং সেনাবাহিনীর সমর্থনে ছাত্র জনতা উল্লাস প্রকাশ করলো, সেনাবাহিনীকে একসঙ্গে ছাত্র জনতার সঙ্গে মিশে যেতে দেখা গেল। শেখ হাসিনা সরকারের পতনের অন্যতম বড় কারণও সেনাবাহিনী শেখ হাসিনা সরকারের শেষ দিকে যে অ্যাটাক করার, ছাত্র জনতাকে অ্যাটাক করার যে নির্দেশ, সেই নির্দেশে তারা কান দেয়নি। তারা সেনাবাহিনীর মধ্যে মিটিং করেছে, মিটিং করে সিদ্ধান্ত নিয়েছে ছাত্র জনতার বিপক্ষে তারা অবস্থান নেবে না। যারা ছাত্র জনতার পক্ষে অবস্থান নিলেন, সেটা প্রত্যক্ষভাবে হোক আর পরোক্ষভাবে হোক, প্রত্যক্ষভাবে তো আর একটা বাহিনী কোনো পদক্ষেপ নিতে পারে না, পরোক্ষভাবে নিলেই সেটা হয়ে যায় অনেকাংশে। আমি যদি সক্রিয় না হই, আপনার বিরুদ্ধে যদি সক্রিয় না হয়ে নিষ্ক্রিয় থাকি, আমি যদি অনেক বলবান কেউ হই, আমি যদি নিষ্ক্রিয় থাকি, সেটাই তো অনেক বড় একটা অংশগ্রহণ। সেইটুকু বোঝার মতো ক্ষমতা কি আমাদের নেই? সেইটুকু বুঝতেও কি আমরা পারি না? আমরা এতটাই কি নির্বোধ হয়ে যাচ্ছি? নির্বোধ হয়ে সেনাবাহিনীকে আওয়ামী লীগের পক্ষে কাজ করছে, শেখ হাসিনার পক্ষে কাজ করছে, ভারতের রয়ের পরামর্শে কাজ করছে, এ ধরনের যে ট্যাগ লাগিয়ে দেয়া হচ্ছে, এই ট্যাগ লাগিয়ে কার লাভ? সেনাবাহিনীকে উত্তেজিত করে, সেনাবাহিনীকে বিতর্কিত করে কার লাভ? লাভ তাদেরই হতে পারে যারা দেশের মধ্যে শান্তি এবং স্থিতিশীলতা চান না। দেশের মধ্যে শান্তি এবং স্থিতিশীলতা কারা চান না? সবারই তো চাওয়ার কথা, একমাত্র দেশ বিরোধী জঙ্গি গোষ্ঠীর এটা না চাওয়ার কথা। কিন্তু কোনো সুস্থ মানুষের, যারা মানুষের মধ্যে অনেক বেশি জনপ্রিয়, যারা মানুষকে প্রভাবিত করতে পারেন, যারা ভালো ভালো কথা বলতে পারেন, তাদের তো এটা হওয়ার কথা নয়। আমার মনে হয় যে কোথাও না কোথাও একটা ভুল বোঝাবুঝি কাজ করছে, কোথাও না কোথাও একটা ইনফরমেশন গ্যাপ রয়েছে, একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। আমার মনে হয় যে দেশের স্বার্থে এরকম কোনো কর্মকাণ্ড না করাই ভালো, যে কর্মকাণ্ডে সরকার এবং সরকারের কোনো বাহিনী মুখোমুখি হয়ে পড়ে। আপনি 1 জন 2 জন পুলিশ যদি কোনো খারাপ কাজ করে, তাহলে পুরো পুলিশ বাহিনীকে দোষারোপ করতে পারেন না। র্যাবের মধ্যে 2-4 জন খারাপ থাকতে পারে, তার মধ্যে আপনি তার জন্য পুরো বাহিনীকে বিতর্কিত করতে পারেন না। বিজেপির নামে পুরো বাহিনীকে বিতর্কিত করতে পারেন না। সেনাবাহিনীর কাউকে কাউকে আপনার পছন্দ নাও হতে পারে, কিন্তু পুরো বাহিনীকে, দেশপ্রেমিক এই বাহিনীকে বিতর্কিত করতে পারেন না। এই বাহিনীর প্রধান সম্পর্কে আপনি যাচ্ছে তাই নোংরা কথা বলতে পারেন না। এটা একটা মানে একটা সংস্কৃতিরও ব্যাপার, একটা কালচারেরও ব্যাপার, যে আমি কোন কালচারে বেড়ে উঠেছি, আমি কোন কালচারের কথা বলছি। বিভেদ তৈরি করার কালচার দেশের জন্য মঙ্গল হতে পারে না। আপনি যদি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসকে মুখোমুখি দাঁড় করিয়ে দেন, তাহলে কার মঙ্গল? দেশের শত্রুপক্ষের মঙ্গল। আপনি নিশ্চয়ই দেশের শত্রুপক্ষ নয়। সুতরাং আমার মনে হয় যে দেশে এমনি উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হচ্ছে। এই যে আন্দোলন সংগ্রাম, আন্দোলনের নামে যাচ্ছে তাই যা কিছু হচ্ছে প্রতিদিন রাস্তায়, ঢাকা শহরে মানুষের চলাচলের কোনো কায়দা নেই, চলাচলের অযোগ্য হয়ে গেছে ঢাকা শহর।
শহর, আজকে শাহবাগ ব্লকেড, কালকে এখানে ব্লকেড, কালকে ওখানে ব্লকেড, আজকে এই আন্দোলন, কালকে ওই আন্দোলন, যেন একটা আন্দোলনের দেশ হয়ে গেছে। চাইলেই সব কিছু পাওয়া যাচ্ছে। এই যে কালচার এবং যে মবের কালচার তৈরি হয়েছে, সেই মবের বিরুদ্ধে সেনাপ্রধান কথা বলেছেন, তাই কি ব্যাপারগুলো সেনাপ্রধান অনেকের কাছে অপছন্দের হয়ে গেছেন? গত পরশুদিন যে ঘটনাটা রাতে ঘটল, উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল ছুঁড়ে মারা হলো, এটাও তো এক ধরনের মব। তো এই মব তো অবশ্যই কামনা করা যায় না, প্রত্যাশিত মব নয়। এই মব কেন হচ্ছে? এই মব তো আগের মবেরই ধারাবাহিকতা। যে মব বন্ধ করার জন্য বলেছিলেন সেনাপ্রধান, যে মবের কালচার তৈরি হওয়ার কারণেই সন্ত্রাসী গোষ্ঠী এক ধরনের সাহস পেয়ে গেছে, তারা মনে করছে যে এদেশে কারো কোনো বিচার হবে না, যার যা ইচ্ছা সে তাই করে যাবে। সেই কথাগুলো বলাই কি মানে তার অন্যায় হয়েছে? সেই কারণেই কি আমরা তার উপরে খেপে গেলাম? আমার মনে হয় যে এই ভুল বোঝাবুঝির অবসান হওয়া উচিত এবং সেখান থেকেই একটা বার্তা আমাদের সবার দেওয়া উচিত যে দেশের স্বার্থে, দেশের মঙ্গলের জন্য আমরা সবাই এক এবং আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। সেখানে কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, সেগুলো আমাদের মুখ্য বিবেচ্য হবে না। আমাদের মুখ্য বিবেচ্য হবে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে দেশটা এসেছে, সেই দেশটা কিভাবে সুস্থ থাকবে, সেই দেশটা যে ত্যাগের মাধ্যমে সুস্থ থাকবে, সেই ত্যাগ আমরা সবাই করব যদি আমরা সত্যিকারের দেশপ্রেমিক হই। দর্শক, আপনার কি মনে হয় সেনাপ্রধান এবং সেনাবাহিনীকে বিতর্কিত করতে চাচ্ছেন কারা? তাদের পেছনের উদ্দেশ্য কি? কি চাইছেন তারা? কোন স্বার্থ উদ্ধার করতে চাইছেন? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।